দেখুন এখানে অত্র অত্র কথাটি আছে, আপনাদের কি আছে দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ কি না বলুন একটু, তাহলে আমি বুঝবো। আচ্ছা হ্যাঁ, দেখুন অত্র, দেখুন অত্র অত্র কথাটি দিয়ে দেখুন বাক্য রচনা আছে, রামঃ অত্র বসতি স্ম, রাম এখানে বাস করেছিলেন। বুঝতে পারছেন কিভাবে বাক্য রচনা করছে? রামঃ অত্র বসতি স্ম, রাম এখানে বাস করেছিলেন। কুত্র, কুত্র মানে কি? সে কোথায় থাকে। স কুত্র তিষ্ঠতি, সে কোথায় আছে। তিষ্ঠতি মানে থাকা বা আছে এই অর্থে বোঝায়। তারপরে তত্র মানে স তত্র তিষ্ঠতি, সে সেখানে আছে। ঠিক আছে। প্রাতঃ মানে আমি সকালবেলায় পড়ি, প্রাতঃ অহং পঠামি। তারপরে অদ্য, অদ্য দিয়ে হচ্ছে অদ্য মম জন্মদিবসঃ, আজকে আমার জন্মদিন। তারপরে অধুনা, অধুনা দিয়ে অধুনা অহম পঠামি, আমি এখন পড়ছি, অধুনা অহম পঠামি। यत्र, यत्र দেখুন यत्र ধর্ম তত্র শ্রীকৃষ্ণ তিষ্ঠতি, যেখানে ধর্ম সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন বা সেখানে আছেন। তারপর সর্বত্র ঈশ্বরঃ সর্বত্র তিষ্ঠতি, ঈশ্বর সর্বত্র আছেন, সব জায়গায় থাকেন। यदा यदा ধর্মস্য গ্লানির্ভবতি, বলছে তদা অবতারও আবির্ভবতি, যখন ধর্মের গ্লানি হয় তখন অবতার আবির্ভূত হয়, গীতার কথা। यदा यदा হি ধর্মস্য। আচ্ছা এই यदा यदा হি ধর্মস্য কথাটি কোথায় আছে জানেন? কোন অধ্যায়ে আছে গীতার? তৃতীয় না চতুর্থ বলতে পারবেন কেউ? চতুর্থ অধ্যায়ে আছে। চতুর্থ অধ্যায়ে কত নম্বর শ্লোক? 15, 13, 14, 16 কোনটা? যাই হোক ওর মধ্যেই পাবেন আপনি, 12 থেকে 16-র মধ্যে পাবেন, তাই তো? হ্যাঁ জ্ঞান যোগে। জ্ঞান যোগ কি প্রথম কি যোগ? অর্জুন বিষাদ যোগ, বিষাদ যোগ, তারপরে কি সাংখ্য যোগ। হ্যাঁ তারপর বিশ্বরূপ দর্শন যোগ, বিশ্বরূপ দর্শন যোগ আগে 11 নম্বরটা বিশ্বরূপ দর্শন যোগ। তারপর এইভাবে যাই হোক মনে রাখতে হবে। দেখুন এই সর্বপ্রথম আমরা হিন্দু হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের ধর্ম সম্পর্কিত জ্ঞান। ধর্মের যথাযথ জ্ঞান কিন্তু আমাদের অত্যন্ত আবশ্যক। তাই ধর্মের বিষয়গুলো বস্তুগুলো অবশ্যই আমাদেরকে জেনে রাখা উচিত। কেন জেনে রাখা উচিত? কেননা সেখান থেকে আমরা মোটিভেশন জিনিসটা পাই। অন্য কোনো ধর্মে কিন্তু আমরা মোটিভেশন পাই না, শুধুমাত্র হিন্দু ধর্মেই কিন্তু মোটিভেশন আছে, শিক্ষা আছে, জ্ঞান আছে। হ্যাঁ সেটাই, ভুলটাকে আপনি সঠিক প্রমাণিত করতে পারবেন, তাকে ভুল বুঝিয়ে ভুলটাকে ঠিক করে। হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র। আসলে সনাতন শাস্ত্রটা কি বলুন তো? সনাতন শাস্ত্র দিকে দিকে যখনই বুদ্ধিমান ব্যক্তিরা এসছে না, বুদ্ধিমান বলতে কারা? ঋষিরা। এবার ঋষিরা তাদের অনুভবকে এখানে কিন্তু বলে গেছে, সংকলিত হয়েছে যেগুলো পরবর্তীকালে, এবং বিভিন্ন ঋষি বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বারে বারে বিভিন্ন কথা বলে বলে মানুষকে উপদেশ দিয়েছে, মোটিভেশন দিয়েছে, এখানে সবাইকে প্রবেশ করতে দিয়েছে। এর ফলে কী হয়েছে? আমাদের শাস্ত্রের সংখ্যা প্রচুর 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 বেড়ে গেছে, এবং যার ফলস্বরূপ কী হয়েছে? সেই শাস্ত্র থেকে কিন্তু নির্যাসগুলিকে যদি বার করতে পারি না, সমস্ত নির্যাসকে যদি বার করতে পারি, তাহলে আমরা একটা প্রকৃত জ্ঞানী ব্যক্তিতে পরিণত হব। ঠিক আছে? জীবনে আমাদের দুঃখ আসবে না, মায়া আসবে না, বেদনা আসবে না, কিচ্ছু আসবে না, সমস্ত কিছুকে আমরা বর্জন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ভারতীয় সনাতন শাস্ত্র বা সনাতন সংস্কৃতি, এবং যেটাকে সারা পৃথিবীর লোকেরা হিংসে করে যে এর মধ্যে এমন জিনিস আছে, এটাকে কেন নষ্ট করা যায় না, এটাকে কেন শেষ করা যায় না, এই জন্য এর পেছনে পড়ে লেগে আছে। আজকে পুরো আফ্রিকা, জানেন আপনারা, আজকে পুরো আফ্রিকা হিন্দু হতে চলেছে, হিন্দু দেশ হতে চলেছে আফ্রিকার যে কত কান্ট্রিগুলো আছে, আফ্রিকার যত দেশগুলি আছে আফ্রিকা মহাদেশের সব দেশগুলি, সেটা আপনার ঘানা থেকে শুরু করে আরও যত দেশ আছে সব দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণে মানুষ দেখবেন শুধু হিন্দু ধর্মের দিকে এগিয়ে আসছে। তার কারণ কি? তার একটি কারণ, এই যে
আফ্রিকা কিন্তু কুশের রাজ্য, কুশের দেশ। কুশ কে ছিলেন জানেন? কুশ, লবার কুশের কথা জানেন তো সবাই? রামায়ণে রামচন্দ্রের পুত্র। আর সেই কুশের রাজ্য, কুশের রাজ্যের বংশধর হিসেবে কিন্তু আফ্রিকার যে জনজাতিরা আছে তারা নিজেদের মনে করে। এবং সেই কুশের বাবা কে ছিলেন জানেন? হাম। ওরা রামকে হাম বলে, ওরা উচ্চারণ করতো না। তারপরে এরকম অনেক গডেস আছে, সূর্য দেবতা বলুন, শিবের কথা বলুন, শিবের মতোই ওরা এক ধরনের দেবতাকে পুজো করে। সেই দেবতার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গলায় মোটা একটা সাপ, অ্যানাকোন্ডার মতো, এরকম একটা দেবতার তারা পুজো করে, ঠিক আছে? এরকম তারপরে লক্ষ্মী দেবীর পুজো করে, কার্তিকের পূজা করে, যে বজ্রের দেবতা বলুন বা যুদ্ধের বিভিন্ন বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পারি। এগুলো অনেক রিসার্চেবল বিষয়। আসলে সারা পৃথিবীটাতে একসময় সনাতনী ছিল, হিন্দুই ছিল সারা পৃথিবী, সারা পৃথিবী সনাতন ছিল। সনাতন মানে কি? সনাতন, সনাতন সর্বপ্রথম তো সনাতন, শাশ্বত। সনাতন কথার অর্থই তো শাশ্বত, চিরন্তন, নিত্য, যেটাকে কখনো শেষ করা যায় না, ঠিক আছে? যেমন এই মহাকাশের যেমন শেষ নেই, মহা আকাশ যেখানে আমরা পৌঁছাতে কোনোদিন পারবো না, তেমন এই সনাতনকেও, মানে সনাতনকে আপনি যেখানে খুঁজবেন সেখানেই সনাতন পাবেন। এমন কোথাও নেই যে সনাতন পাবেন। এই যে মিশর, মিশরের যে সিভিলাইজেশন, আফ্রিকা মহাদেশে তো মিশর নাকি, না অন্য কোথাও? আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকা মহাদেশে যখন ওই মিশর আছে, মিশর তো আফ্রিকায় নাকি না এশিয়ায়? জানেন মিশর কোথায়? দেখুন সবার হয়ে গেছে কাজ, গুগলে সার্চ করুন মিশর কোথায় আছে। সৌদি আরব সব এগুলো সব কি আমাদের এশিয়ান কান্ট্রি? তারপরে তো আফ্রিকা নাকি? হ্যাঁ, মিশর ইউরোপে? হ্যাঁ, মিশর কোথায়? আফ্রিকা না মিশর? না এশিয়াতে? বলুন পৃথিবীর ম্যাপটা কোথায়? আফ্রিকাতেই তো পড়ছে, মরুভূমির দেশ। সাহারা মরুভূমি কোথায় আছে? আফ্রিকা। তাহলে মিশর তো সাহারা মরুভূমির অংশ নাকি? মিশর, সুদান, এগুলো সব আছে না? তাহলে ব্যাপারটা কি, সেই মিশরও কিন্তু, এই যে মিশর দেখছেন, মিশরের যে সিভিলাইজেশন আজ থেকে মাত্র 4500 বছর আগে পিরামিড তৈরি হয়েছিল, তাই না? তারও পূর্বে কিন্তু আমাদের এই ওল্ড সিভিলাইজেশন, আমাদের ভারতের যে সিভিলাইজেশন, মায়ান সভ্যতারও পূর্বে কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা। আপনি জানেন কয়েকদিন আগে কেরালাতে একটা জায়গা পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে, যার ওল্ড এজ কত জানেন? সিন্ধু সভ্যতারও বহু পূর্বে কিন্তু সেখানে একটা সিভিলাইজেশন ছিল, এমন একটা অনুমান করা আছে। কম করেও 5500 থেকে 6000 বছর পূর্বের একটা সভ্যতা পাওয়া গেছে, জানেন সেটা? 5500 বছর পূর্বের, 5500। দেখবেন গুগলে সার্চ করবেন, জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, আমি কালকেই দেখছিলাম। এরকম অনেক অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমাদের ভারত নয়, সারা পৃথিবীর, মানে পৃথিবীর ইতিহাসে ভারত হচ্ছে সর্বোচ্চ পূর্বে, মানে অনেক পূর্বে থেকে ভারতের সিভিলাইজেশন ছিল এবং ভারত অনেক উন্নত ছিল এক সময়, ঠিক আছে? যাই হোক, এইসব কথাগুলি এখন বললে অনেকে গাঁজাকুড়ি গল্প বলবে, অনেক অনেক বাজে বাজে কথা বলে, মানুষ তো বোঝেন। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত গাঁজাকুড়ি কোনো গল্প নয়, এই সমস্ত বিষয়গুলো অনেক অনেক বিষয় আছে যেগুলো মানে সত্যিগুলো রিসার্চেবল বিষয়, এবং রিসার্চেবল অনেক বিষয় আছে যেগুলো আমাদের দেশের সভ্যতা এবং সংস্কৃতিকে আমরা জানতে পারি এর মাধ্যমে। হ্যাঁ, আপনি যদি জানেন, আপনারা যদি সেমিনারগুলো অ্যাটেন্ড করেন, আপনারা সেমিনারগুলোতে যাবেন, যে সেমিনারগুলোতে বক্তব্য রাখে বিভিন্ন সভ্যতা, বিভিন্ন বিষয়গুলো নিয়ে বক্তব্য, সেমিনারে গিয়ে অন্তত পার্টিসিপেট করবেন। মাত্র 100 বা 200 টাকা নেয়। সেমিনারে গেলে কি হয়, সেমিনারে গিয়ে গল্প আড্ডা সব না দিয়ে যে সমস্ত স্যারেরা বক্তব্য রাখেন তাদের বক্তব্যগুলো শুনবেন, দেখবেন তারা কত ভালো ভালো বিষয়গুলো তুলে ধরে। রিসার্চ মানে, রিসার্চ যে পেপারগুলো বেরোয় সেই পেপারগুলো একবার পড়ে দেখবেন কি বলতে চাইছে। এই যে পত্রিকাগুলো বেরোয়, পত্রিকাতে কেন লেখা হয়, কি লেখা হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত, কেন লিখছে, বিভিন্ন প্রতিবেদনগুলি, এবং যে সমস্ত মানুষেরা এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো ছড়ান তাদেরকে ফলো করুন, তাদেরকে দেখুন, তাহলে দেখবেন একটা ভালো মানে নলেজেবল পার্সন তৈরি হবেন, যাতে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। তবে আমি যদি জীবনে কোথাও যাই আর না যাই, আমি অবশ্যই আফ্রিকা মহাদেশে যাব, মরুভূমিতে যাব কিনা জানি না, ঘানাতে যাব, কম্বোডিয়ায় যাব, মিশর যাব, মানে যদি কোনোদিনও সম্ভব হয়। ভারতবর্ষ তো ঘুরবই, তার সাথে ওগুলো যদি পারি, কখনও যদি সম্ভব হয়, কখনও যদি সামর্থ্য হয়, যাব সম্ভব হলে। কিন্তু আপনারাও পারলে আপনার বাড়ির আশেপাশে মালদা শহরে যারা থাকে, মালদা,
মুর্শিদাবাদ, এইসব এলাকাগুলি তো কি ছিল, যে কনিষ্কের রাজধানী হোক বা আপনার শশাঙ্কের রাজধানী হোক, সবই তো আমাদের এখানেই ঘিরে। যাই হোক, তারপরে কি হচ্ছে, এরকম কিছু কিছু কথা দেখুন। তদাহম পঠামি স্ম, তখন আমি পড়েছিলাম। সদা মানে সদা ঈশ্বরম স্মরামি। কদা মানে পিতা কদা আগমিষ্যতি, বাবা কখন আসবেন। না অহম না গচ্ছামি। দেখুন অনেকগুলি শব্দের অনুবাদ দেওয়া আছে তো, অনেকগুলি শব্দের এবং অনেকগুলি শব্দ আপনি জানতে পাচ্ছেন। 1 নম্বর, অনেকগুলি অব্যয়ের প্রয়োগ দেখতে পাচ্ছেন। সবগুলি পড়বেন আপনারা নিশ্চয়ই ভালো করে, আমি আর এগুলো আলাদা করে পড়লাম না।